স্টাডি মেট স্যাম্পলের পক্ষ থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারের CC4 এর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এলাম মডিউল 2 এর ছোট গল্প যে 6টি আছে তার মধ্যে অন্যতম একটি রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি। এই গল্পে যে প্রশ্ন করতে হবে আমি সব দিয়ে দিয়েছি এবং আমি তোমাদেরকে গল্পটিকে সারাংশ করে বলে দিচ্ছি যাতে তোমরা প্রশ্ন উত্তরগুলো ভালো করে বুঝতে পারো। এই গল্পের প্রথমেই আমরা দেখতে পাই দুঃখীরাম রুই ও ছিদাম রুই নামে দুই ভাই জন খাটতে যায় অর্থাৎ মজুরি যায়। সকালে তাদের দুই স্ত্রী অর্থাৎ রাধা এবং চন্দরা, বড় বউ রাধা এবং ছোট বউ চন্দরার মধ্যে রোজকারের মতো ঝগড়া চলছিল। এই ঝগড়া পাড়াবাস প্রতিবেশী যারা আছে তাদের কাছে অভ্যাসে পরিণত হলেও ভাইদের কাছে জীবনযাত্রার একটা অংশ ছিল। যেদিন গল্পের ঘটনা শুরু হয় সেদিন সকালে এক পশলা বৃষ্টির পর সন্ধ্যেবেলায় চারিদিকে গুমোট আবহাওয়া। দুঃখীরাম আর ছিদাম সারাদিন কাচারি ঘরে কঠিন পরিশ্রম ও গঞ্জনা সহ্য করে উপযুক্ত মজুরি না পেয়ে কাঁধা ভেঙে ক্লান্ত দিয়ে ঘরে ফিরে তারা দেখে ছোট বউ চন্দরা চুপ করে শুয়ে আছে এবং বড় বউ রাধা মুখ ভার করে বসে আছে। দুঃখীরাম ঘরে ঢুকেই ক্ষুধার্ত হয়ে রাধাকে ভাত দে বলে। রাধা তৎক্ষণাৎ তীব্র কণ্ঠে উত্তর দেয়, ভাত কোথায় যে ভাত দেবো? তুই কি চাল দিয়ে গেছিলি? আমি কি নিজে রোজগার করে আনবো? সারাদিনের ক্লান্তি আর অপমানের পর স্ত্রীর এই রুক্ষ কথা, বিশেষত শেষ বাক্যটির ইঙ্গিত দুঃখীরামের কাছে অসহ্য হয়ে ওঠে। সে মুহূর্তের মধ্যে দা হাতে নিয়ে কিছু না ভেবেই রাধাকে আঘাত করে এবং রাধার মৃত্যু হয়। চন্দরা চিৎকার করে উঠলে ছিদাম তার মুখ চেপে ধরে। দুঃখীরাম হতবুদ্ধি হয়ে মাটিতে বসে পড়ে। ঠিক সেই সময় তাদের প্রতিবেশী এবং কোরফা ওজা দুঃখীরামের খাজনা চাইতে গ্রামের রামলোচন চক্রবর্তী সেখানে আসেন। অন্ধকার ঘরে গুমোট ভাব ও চাপা কান্না শুনে তিনি দুঃখীরামকে ডাকেন। দুঃখীরাম কেঁদে উঠলে ছিদাম তাড়াতাড়ি নিচে নেমে এসে রামলোচনকে জানায় যে ছোট বউ চন্দরা ঝগড়া করে বড় বউ রাধার মাথায় দায়ের কোপ বসিয়ে দিয়েছে এবং রাধা মারা গেছে। ছিদাম এই মিথ্যা কথাটি বলে কারণ সে তখন কেবল ভাই দুঃখীরামকে বাঁচানোর কথাই ভাবছিল। রামলোচন চক্রবর্তী ছিদামের কথা বিশ্বাস করেন এবং পরামর্শ দেন যে ছিদাম যেন এখন থানায় গিয়ে বলে যে দুঃখীরামই ভাত না খেয়ে রাধাকে দা মেরেছে, তাহলে চন্দরা বাঁচবে। কিন্তু ছিদাম তখন নিজের স্ত্রীর জীবন নিয়ে চিন্তা না করে বলে, ঠাকুর, বউ গেলে বউ পাইব, কিন্তু আমার ভাই ফাঁসি গেলে তো আর ভাইকে পাইবো না। এরপর রামলোচন দ্রুত গ্রাম ত্যাগ করেন। ছিদামের দেওয়া মিথ্যা তথ্য গ্রামে রাষ্ট্র হয় যে চন্দরাই রাধাকে হত্যা করেছে। ছিদাম ভেবে দেখলো রামলোচন চক্রবর্তীর কাছে সে যে মিথ্যে কথাটি বলেছে এখন সেই পথেই চলতে হবে। সেই কথা গ্রামে রাষ্ট্র হয়ে যাওয়ায় এখন অন্য কিছু প্রকাশ পেলে কি ঘটবে তা সে আন্দাজ করতে পারছিল না। তাই সে স্থির করলো স্ত্রীকে বাঁচানোর জন্য এই মিথ্যাকে রক্ষা করতেই হবে। সে তখন তার স্ত্রী চন্দরাকে অনুরোধ করলো খুনের দায় নিজের কাঁধে নিতে। এই কথা শুনে চন্দরা একেবারে হতবাক হয়ে গেল। ছিদাম তাকে আশ্বাস দিল যে তার কোনো ভয় নেই, তারা তাকে বাঁচিয়ে দেবে। যদিও আশ্বাস দেওয়ার সময় ছিদামের নিজের গলায় শুকিয়ে যায়। গল্পকার এরপর চন্দরা এবং তার বড় যা রাধার বিপরীতধর্মী চরিত্র বর্ণনা করেছেন। চন্দরা ছিল 17-18 বছরের হৃষ্টপুষ্ট, চঞ্চল এবং কৌতূহলী, যেন একটি নতুন তৈরি নৌকা। অপরদিকে রাধা ছিল অগোছালো, এলোমেলো এবং ঘরকন্নার কাজ সামলাতে পারত না। দুঃখীরাম ছিল বৃহদাকার, নিরীহ কিন্তু নিরুপায়। আর ছিদামকে কালো পাথরে কুদে তৈরি সুঠাম দেহের অধিকারী হিসাবে বর্ণনা করা হয়েছে, যে বেশভূষায় যত্নশীল এবং সব কাজে পরিপাট্য দেখায়। ছিদাম তার চঞ্চলা যুবতী স্ত্রীকে বিশেষ ভালোবাসত, তবে উভয়ের মধ্যে সন্দেহ ও ভালোবাসার কারণে সম্পর্কটি সুদৃঢ় ছিল। ঘটনা ঘটার কিছুদিন আগে থেকে তাদের মধ্যেই গোলযোগ চলছিল। ছিদাম কাজকর্মের অজুহাতে বাইরে যেত আর চন্দরা প্রতিশোধ নিতে ঘাটে যাওয়া বা পাড়ায় কাশি মজুমদারের মেজো ছেলের গল্প করার মতো বাড়াবাড়ি শুরু করেছিল। ছিদামের জীবনে তখন যেন কালি মিশে গেছিল। একবার ঝগড়ার সময় ছিদাম চন্দরাকে ঘরে আটকে রাখলে সে দরজা খুলে মামার বাড়ি চলে যায়। ছিদাম অনেক কষ্টে তাকে বাড়ি ফিরিয়ে আনে, কিন্তু বুঝতে পারে যে এই চঞ্চলা স্ত্রীকে কষাকষি করে ধরে রাখা অসম্ভব। ছিদামের এই সদা সঞ্চিত ভালোবাসা এক উগ্র বেদনার মতো টনটন হয়ে ওঠে। এমনকি মাঝে মাঝে তার মনে হতো চন্দরা মরে গেলে সে শান্তি পেত।
এমন সময় রাধা খুন হওয়ায় সেই বিপত্তি ঘটে। যখন ছিদাম চন্দ্রাকে খুন স্বীকার করতে বলল, সে কাঠ হয়ে বসে রইল। তার চোখ দুটো যেন কালো অগ্নির মতো নীরবে স্বামীকে দগ্ধ করতে লাগলো, এবং তার মন এই স্বামীর আক্রোশের কাছ থেকে দূরে সরে আসার চেষ্টা করতে লাগলো। ছিদাম তাকে সান্ত্বনা দিয়ে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের কাছে কি বলতে হবে তা শেখাতে শুরু করলো, কিন্তু চন্দ্রা কোনো কথাই শুনল না। অন্যদিকে ছিদামের ওপর নির্ভরশীল দুঃখীরাম ছিদামের আশ্বাসে নিশ্চিন্ত হলো। চন্দ্রাকে সব কথা শিখিয়ে দেওয়ার পর ছিদাম চোখ পাকিয়ে তাকে সাবধান করে দেয়, যাতে সে আর একা ঘাটে না যায়। ছিদাম যে মিথ্যে পথ বেছে নিয়েছিল, সেই পথেই তাকে চলতে হলো। রামলোচন চক্রবর্তী শেখানো মিথ্যাটি সে চন্দ্রাকে শিখিয়ে দিল। যে বড় বউ তাকে বটি নিয়ে মারতে এলে সে দা দিয়ে ঠেকাতে গিয়ে আঘাত করে ফেলেছে, কিন্তু পুলিশ এসে চন্দ্রাকে প্রশ্ন করলে সে সব অস্বীকার করে সহজভাবে দোষ স্বীকার করে নেয়। সে বলে, হ্যাঁ আমি খুন করেছি, এবং খুন করার কারণ হিসেবে সে শুধু জানায় যে সে তাকে দেখতে পারতো না। বড় বউ তাকে আক্রমণ করেছিল এবং অত্যাচার করেছিল, এমন কোনো কথা সে কিছুতেই স্বীকার করলো না। চন্দ্রা যেন এক নিদারুণ অভিমানে প্রাণপণে ফাঁসি কাঠের দিকে ঝুঁকে পড়ল। সে মনে মনে যেন তার স্বামীকে ত্যাগ করে তার যৌবন নিয়ে ফাঁসি কাঠকে বরণ করে নিচ্ছে। কলঙ্কের চাপ মাথায় নিয়ে সেই চঞ্চল গ্রামবধূ চন্দ্রা পরিচিত গ্রাম, পথ, হাট, বাজার এবং পরিচিত সকল লোকের চোখের সামনে দিয়ে বন্দিনী হয়ে গিয়েছেন। ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছে সে দোষ স্বীকার করলো এবং বড় বউয়ের আক্রমণের কথা প্রকাশ করলো না। কিন্তু সেশন আদালতের দিন ছিদাম এসে কান্নাকাটি করে সত্য ঘটনা প্রকাশ করে দেয়। সে হাকিমের কাছে বলে, দোয়াই হুজুর, আমার স্ত্রীর কোনো দোষ নাই। ছিদামের বক্তব্য শুনে হাকিম তাকে জেরা করেন এবং ছিদাম একে একে সব সত্যি কথা জানায়। কিন্তু হাকিম ছিদামের কথা বিশ্বাস করলেন না, কারণ প্রধান সাক্ষী রামলোচন চক্রবর্তী মিথ্যা সাক্ষ্যের দায় এড়াতে গিয়ে আদালতে বললেন যে ছিদাম তাকে খুন করার পর পরামর্শ চেয়েছিল এবং সে ছিদামকে মিথ্যা বলতে কঠোরভাবে বারণ করেছিল। এই পরিস্থিতিতে ডেপুটি ম্যাজিস্ট্রেট চন্দ্রাকেই সেশনে চালান দিলেন। পৃথিবীর সমস্ত কাজ স্বাভাবিকভাবে চলতে থাকলো। আদালতে চন্দ্রাকে তার অপরাধ এবং তার শাস্তির বিষয়ে জিজ্ঞাসা করা হলে সে তার শাস্তি ফাঁসি চেয়ে বলে, ওগো তোমার পায়ে পড়ি, তাই দাও না সাহেব, তোমাদের যাহা খুশি করো, আমার তো আর সহ্য হয় না। এরপর যখন ছিদামকে সাক্ষী হিসেবে ডাকা হলো, চন্দ্রা মুখ ফিরিয়ে নিল। জজ জিজ্ঞেস করলেন, ছিদাম তার কে হয়? চন্দ্রা মুখ ঢেকে বলল, ও আমার স্বামী হয়। জজের প্রশ্নে সে স্বীকার করে যে তারা দুজন দুজনকে খুব ভালোবাসে। এরপর ছিদাম যখন সাক্ষ্য দিতে আসে, সেও নিজের দোষ স্বীকার করে বলে, আমি খুন করিয়াছি, কারণ ভাত চেয়ে ভাত পাইনি। এমনকি দুঃখীরামও এসে একই কথা বলে নিজের দোষ স্বীকার করে। জজ সাহেব স্পষ্টই বুঝতে পারলেন যে দুই ভাই তাদের স্ত্রীকে ফাঁসির অপমান থেকে বাঁচানোর জন্য মিথ্যা বলছে, কিন্তু চন্দ্রা প্রথম থেকে শেষ পর্যন্ত একটি কথাই বলে চলেছে, সেই খুন করেছে। দুইজন উকিল স্বেচ্ছায় তাকে রক্ষা করার চেষ্টা করেও ব্যর্থ হয়। ফাঁসির পূর্বে জেলখানায় সিভিল সার্জন যখন চন্দ্রাকে জিজ্ঞেস করলেন যে সে কাউকে দেখতে চায় কিনা, তখন সে কেবল তার মাকে দেখতে চাইল। ডাক্তার যখন তার স্বামীকে ডাকার কথা বলে, চন্দ্রা তীব্র ঘৃণা করে বলে ওঠে, মরণ। এই হলো গল্পের সারাংশ। এইটা শুনলে মোটামুটি তোমরা একটি ধারণা পাবে এবং প্রশ্নগুলো সহজেই মুখস্থ করতে পারবে। এর পরবর্তী যে 5টা ছোট গল্প আছে আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো, তোমরা মন দিয়ে শুনবে এবং উত্তরগুলো মুখস্থ করো, আর বন্ধুদের মাঝে এগুলো শেয়ার করে দিও যাতে তারাও উপকৃত হয়। ধন্যবাদ।